আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসসুম। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান। মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চ্যানেল আই সহ ডিজিটাল প্ল্যাটফর্মে তারেক রহমানের দেশে ফেরার ভিউ ৩০ কোটি, ওয়াচ টাইম বা দেখার সময় ৬০ কোটি মিনিটেরও বেশি। বেকার ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিতে জামাতের ঘোষণা। ছাত্র শিবিরের সম্মেলনে শিক্ষাঙ্গন থেকে ৫৪ বছরের কালো ছায়া সরানোর আহ্বান। চাঁদপুরে মেঘনা নদীতে জাকির সম্রাট ৩ ও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের ধাক্কায় ৮ যাত্রী নিহত। ঘন কুয়াশায় দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা। এবং নানা বিতর্কে সিলেটে মাঠে গড়ালো বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনেই নাজমুল শান্তর সেঞ্চুরিতে স্বাগতিকদের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়। এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। চীনে আকাশ ছোঁয়া ভবনের দেয়াল পরিষ্কারে রোবট ব্যবহারের খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে পুরো সংবাদ। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে দেশে ফেরার পরদিন শুক্রবার বিকেলে তিনি বাবার কবর জিয়ারত করতে যান। এ সময়ও বিপুল জনতার সমাগম ঘটে। বিএনপি নেতারা আশা করছেন তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের পথে দেশ এগিয়ে যাবে। রাহুল রায়ের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে রাজস্বিক প্রত্যাবর্তন হয়েছে। বিমানবন্দর থেকে জুলাই এক্সপ্রেসওয়ে এবং এভারকেয়ার হাসপাতাল হয়ে গুলশানের বাসভবনে পৌঁছানো পর্যন্ত ছিল জনতার ঢল আর ভালোবাসার প্রকাশ। পরদিনও একই চিত্র। শুক্রবার বিকেল ৩টার আগে গুলশানের বাসভবন থেকে যখন রওনা হন, তখনও তাকে বহনকারী বাসের সামনে নেতাকর্মী ও সমর্থকদের অবস্থান। শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। বিকেল ৫টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান। সবাইকে নিয়ে মোনাজাতের পর বাবার কবরের সামনে আরও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। তারেক রহমান সেখানে পৌঁছানোর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ঐতিহাসিক প্রত্যাবর্তন নিয়ে কথা বলেন বিএনপি নেতারা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ধরনের রাজকীয় প্রত্যাবর্তন এবং জনগণের স্বতঃস্ফূর্ত সম্বর্ধনা খুব কম নেতার পক্ষেই পাওয়া সম্ভব হয়েছে। যে দলের তারেক রহমান এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো এবং বাংলাদেশের যে রাজনৈতিক আকাশ, সেই আকাশে একটা সুবাতাস বইতে শুরু করলো। আমরা সবাই বাংলাদেশে, শুধু তার দল নয়, গোটা বাংলাদেশের গণতান্ত্রিকমী মানুষ আমরা আজকে অপেক্ষা করে আছি এই নেতার নেতৃত্বে একটা সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটার প্রতিপালন করেছেন আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আবার এটাকে আরও পরিস্ফুটন করবেন আমাদের নেতা তারেক রহমান সাহেব।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভার স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধের পথে রয়েছেন। সাভার জাতীয় স্মৃতিসৌধে আছেন চকর মালিথা, সরাসরি যাচ্ছি তার কাছে। চকর, আমাকে শুনতে পাচ্ছেন? চকর, সাভার জাতীয় স্মৃতিসৌধের সবশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদের জানান। তারা সাভার জাতীয় স্মৃতিসৌধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এর উদ্দেশ্যে আসার কথা ছিল ও বিকেল নাগাদ, কিন্তু তার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে সাভার পর্যন্ত আসতেও অনেক দেরি। এখনও উনি কেবল আমরা যতটুকু খবর পেয়েছি তিনি গাবতলীর আমিন বাজার পার হয়েছেন এবং আমিন বাজারের পরে সাভারের পরে বেশ খানিকটা সময়, আমাদের কাছে এখানে যতটুকু তথ্য আছে আরও খানিকটা সময় লাগবে। তবে ভিতরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান এবং বিএনপির নেতা বেশ কয়েকজন নেতারা ভিতরে আছেন। তারা সূর্যাস্তের আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। যেহেতু একটা সূর্যাস্তের বিষয় আছে স্মৃতিসৌধে, সূর্যাস্তের একটা রেওয়াজ আছে যে সূর্যাস্তের আগেই এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর একটা রেওয়াজ বা রীতি প্রচলিত আছে। সেটাকে অনুসরণ করে বিএনপি তারেক রহমানের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নেতারা এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুক্ষণের মধ্যে আসার পরে উনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন এবং বেদিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন এবং শহীদদের রুহের মাগফিরাত করে দোয়া করবেন। তারেক রহমানের এখানে বিকেলে আসার কথা ছিল। আমরা যখন দুপুরে পর এখানে এসেছি তখন থেকেই দেখেছি শত শত না হাজার হাজার নেতাকর্মী স্মৃতিসৌধের আশেপাশে অবস্থান নিয়েছেন এবং এখন তো সন্ধ্যা 7টা, মানে এখন শীতের রাত 7টা বলা যায়। এই শীতের এই সন্ধ্যা 7টায় এইখানে কনকনে শীত, সব কিছু অপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতার আসার অপেক্ষায়। তারা আশা করছেন যে প্রিয় নেতাকে একবার দেখে, প্রিয় নেতার কে দেখে, চোখের দেখা দেখে তাদের সাথে ভালোবাসায় বা হৃদয়ের একটা আবেগে সিক্ত হতে চান তারা না। চকর, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 17 মিনিটের ভাষণটি বিশেষ গুরুত্ব বহন করছে। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় ভাষণের কেন্দ্রবিন্দুতে থাকা আই হ্যাভ এ প্ল্যান শুধু একটি স্লোগান নয়, বরং ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক দর্শন এবং পরিকল্পনা ভিত্তিক নেতৃত্বের একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে আলোচনায় এসেছে। সাধারণ মানুষ বলছেন ঐক্যবদ্ধভাবে সহযোগিতার হাত বাড়ালে তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী দেশকে সামনে এগিয়ে নেওয়া সম্ভব। সাদি মাহমুদের রিপোর্ট। দীর্ঘ সময় পর দেশের রাজনৈতিক অঙ্গনে সরাসরি উপস্থিতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বর্তমান প্রেক্ষাপটে তার এই প্রত্যাবর্তনকে অনেকেই দেখছেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হিসেবে। বিশেষ করে এমন এক সময়ে তিনি দেশে ফিরেছেন যখন দেশ রাজনৈতিক অনিশ্চয়তা ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। I have a plan for the people of my country, for my country. দেশে ফিরে গণসংবর্ধনায় তারেক রহমানের দেওয়া ভাষণকে ঘিরে রাজনৈতিক অঙ্গনের মতো সাধারণ মানুষের মাঝেও চলছে আলোচনা। তারেক রহমানের কথার মাঝে কোনো রাজনৈতিক দল, সংগঠন বা কোনো নেতাকে উদ্দেশ্য করে বিপরীত দলে তিনি কিন্তু খারাপ কিছু বলেননি এবং এখন পর্যন্ত তিনি যেসব প্ল্যান প্রোগ্রাম সাজিয়েছেন তরুণ প্রজন্ম সেটাকে অনেক বেশি সাপোর্ট করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা ফোকাস পেয়েছে যে ওনার যে লাইনটা, যে ওনার একটা প্ল্যান আছে, যেহেতু অনেক বছর পরে আসছেন নিশ্চয়ই এটা উনি ওইভাবেই একটা প্ল্যান নিয়েই অগ্রসর হচ্ছেন। উনি সেইভাবেই দেশের জন্য ভালো কিছু করবে, সেই প্ল্যানগুলো আছে। তো আশা রাখি আমরাও, যেহেতু উনি 16 বছর আসছে, আগের যে ভুলভ্রান্তি করছে সেগুলো শুধরে উনি ভালো কিছু করবে। সাধারণ মানুষ বলছেন তারেক রহমানের এই ভাষণ শুধু রাজনৈতিক বার্তাই নয়,
বরং আগামী দিনের রাজনৈতিক কৌশলেরও ইঙ্গিত। সবাই মিলে একত্রিত হইলে আমাদের দেশ ভালো চলবে, উনার কথা রক্ষা করতে উনি সহজ হবে। তার একার পক্ষে তো আর সম্ভব না, সবার সাপোর্টটাই দরকার। এবং বিদ্বেষহীন যদি রাজনীতি থাকে, প্রতিটা দলের মাঝে যদি ঐক্যবদ্ধ যে মনোভাব সেটা যদি থাকে, তিনি অবশ্যই পারবেন। দুর্নীতির যে পরিমাণটা আছে, তো এটাকে কিভাবে কমিয়ে আনা যায়, তো এটাই আর কি সবার আগে নজর দেওয়া উচিত। আমাদের সবারই আশা হচ্ছে নতুন করে একটা নতুন বাংলাদেশ, যেটা আসলে সবার অংশগ্রহণ থাকবে সংসদে। তারেক রহমানের দেওয়া ঐক্য ও সংস্কারের বার্তা জনগণের প্রত্যাশার সঙ্গে মিললেও এর বাস্তব প্রয়োগকেই চ্যালেঞ্জ হিসাবে দেখছেন অনেকে। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের লাইভ এবং কন্টেন্টের ভিউ 30 কোটি, 12 ঘন্টায় আপলোড হয়েছে 1000 ঘন্টার বেশি কন্টেন্ট, যার ওয়াচ টাইম 60 কোটি মিনিট বা 1000 বছরের চেয়েও বেশি। একজন কোনো বিরতি ছাড়া সবগুলো কন্টেন্ট দেখলে তার সময় লাগবে টানা 41 দিন। মির্জা ইমতিয়াজের উপস্থাপনায় দেখুন মেহরাব হোসেনের বিশ্লেষণ। অবিশ্বাস্যই বলতে হবে, ফেসবুক এবং ইউটিউবে তারেক রহমানকে নিয়ে যে ঝড় চলছে, সেই ঝড়ের মাত্র 12 ঘন্টার অ্যানালিটিক্স এক কথায় তুলে ধরছে কল্পনাতীত পরিসংখ্যান। এরকম কিছু ডেটাই তুলে ধরবো এখন। দেশে পৌঁছানোর পর বাংলাদেশ এবং প্রবাসীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রায় পুরোটাই দখল করে নিয়েছেন তারেক রহমান। মিম থেকে শুরু করে গুরুগম্ভীর টকশো, সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিদের পোস্ট, কার্টুন থেকে সিরিয়াস ফটোকার্ড, সব জায়গাতেই 17 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এসবই আমরা মোবাইল ফোন বা কম্পিউটারে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্রাউজ করে দেখতে পাচ্ছি। কিন্তু ডেটা অ্যানালাইসিস করে পাওয়া যাচ্ছে আরও গভীরের তথ্য। 25 ডিসেম্বর বৃহস্পতিবার তারেক রহমানকে বহন করা বিমানের ফ্লাইটটি সিলেটের মাটি স্পর্শ করার পর থেকে রাতে তার বাসায় ফেরার কিছু সময় পর পর্যন্ত মোটামুটি 12 ঘন্টার সোশ্যাল মিডিয়ায় মূলধারার গণমাধ্যমের লাইভ এবং কন্টেন্ট পর্যালোচনা করেছে চ্যানেল আই অ্যানালিটিক্স। এর মধ্যে ছিল সামাজিক মাধ্যমে সম্প্রচারিত চ্যানেল আই সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল এবং দৈনিক পত্রিকা ও ওয়েব পোর্টালের লাইভ স্ট্রিমিং এবং টিভি পত্রিকা পোর্টালের ভিডিও রিপোর্ট বা ক্লিপস। বিশ্লেষণে দেখা যায় চ্যানেল আই সহ 30টি টিভি চ্যানেল টানা 12 ঘন্টা অর্থাৎ প্রায় 360 ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে স্যাটেলাইটে মূল চ্যানেলে সম্প্রচারের পাশাপাশি ফেসবুক এবং ইউটিউবেও লাইভ স্ট্রিমিং করেছে। পাশাপাশি ভিডিও রিপোর্টের সংখ্যা ছিল 2500, যার মধ্যে ছিল ব্রেকিং, স্পিচ এবং জনসমাবেশের ছোট ছোট ক্লিপস। এর বাইরে চ্যানেল আই অনলাইন সহ 100টি নিউজ পোর্টাল এবং পত্রিকার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ ফিড ছিল 500 ঘন্টার বেশি। সকল সোর্স মিলিয়ে লাইভ এবং ক্লিপসের দৈর্ঘ্য 1000 ঘন্টার। একজন দর্শক যদি এই 1000 ঘন্টার সব ভিডিও 1 সেকেন্ডও বিরতি না দিয়ে টানা দেখতে চান, তাহলে তার সময় লাগবে 41 দিন। এর বাইরে শুধু ফেসবুক পোস্টগুলোতে একবার করে নজর দিলেও লাগবে আরও অনেক দিন। বিশ্লেষণে দেখা যাচ্ছে 12 ঘন্টায় চ্যানেল আই এবং চ্যানেল আই অনলাইন সহ গণমাধ্যমগুলোর সোশ্যাল মিডিয়া পোস্টের সংখ্যা প্রায় 10,000, যার মধ্যে ছিল টেক্সট, ফটোকার্ড এবং ভিডিও। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন হাই ভোল্টেজ ইভেন্ট হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ভিউ এবং রিচ ছিল স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি। ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে মোট ভিউ 30 কোটি। এর মধ্যে ফেসবুকে 75% এবং ইউটিউবে 30%। অ্যানালিটিক্স বলছে পিক কনকারেন্ট ভিউ অর্থাৎ একই সময়ে সর্বোচ্চ দর্শক ছিল প্রায় 2 কোটি। এটি ছিল তারেক রহমানের বক্তৃতার সময়। তবে এর চেয়ে অনেক বেশি মানুষ তার বক্তৃতা শুনেছেন সরাসরি টেলিভিশন সেটে। ওয়াচ টাইম বা দেখার সময়ের অ্যানালিটিক্স দেখাচ্ছে গড়ে একজন দর্শক একটি ভিডিও 1.7 মিনিট করে দেখেছেন। তবে লাইভ ইভেন্টে এটি ছিল গড়ে 2.25 মিনিট। গড়ে 2 মিনিট ধরলে সোশ্যাল মিডিয়ার সকল দর্শক সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরার যে ভিডিওগুলো দেখেছেন তার মোট পরিমাণ 60 কোটি মিনিট বা 1 কোটি ঘন্টা, অর্থাৎ 4,16,666 দিন অথবা 1141 বছর। বিশ্লেষণ আরও বলছে
লাইভ স্ট্রিমিং এবং দ্রুত শেয়ারের কারণে ৭৫% ওয়াচ টাইম ফেসবুক থেকে এসেছে। গ্রামীণ এবং মফস্বল এলাকার দর্শকরা ফেসবুকেই বেশি সক্রিয় ছিলেন, আর হাই ডেফিনেশন ভিডিও এবং দীর্ঘ বিশ্লেষণের জন্য 25% ওয়াচ টাইম পেয়েছে ইউটিউব। প্রবাসী দর্শকদের বড় অংশ ইউটিউব ব্যবহার করেছেন। অনেক প্রবাসী আবার তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রত্যক্ষ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে। এর মধ্যে শীর্ষে ছিল আইস্ক্রিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভোটার হতে আইনি কোনো বাধা নেই বলে গণমাধ্যমকে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। টেলিফোনে তিনি জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে যে কাউকে যে কোনো সময় ভোটার করা যায়। তারেক রহমান বগুড়া 6 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানিয়েছে বিএনপি। এরই মধ্যে তার মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা। আইনে কোনো বাধা নেই। আমরা কমিশন তার এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্ট্যান্সেস এটা সেকশন 15 অফ দ্য ভোটার রেজিস্ট্রেশন অ্যাক্টে কমিশন যে কোনো সময় যে কোনো লোককে ভোটার করতে পারে। রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদের একটি গোডাউনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছে। শুক্রবার সন্ধ্যায় খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের 8তলা ভবনটির ছাদের উপর থাকা ওই গোডাউনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে তাদের 9টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও এই কর্মকর্তা জানান। অবশেষে জামাতে ইসলামীর সঙ্গে আসন সমঝোতা করছে জাতীয় নাগরিক দর্শক, আমরা অন্য একটি সংবাদে চলে যাচ্ছি। 3টি শর্তে যে কোনো দল জামাতে ইসলামের সঙ্গে আসতে পারে বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে জামাতের আমির বলেন, যুবকদের বেকার ভাতা নয়, কর্মসংস্থান করতে চায় জামাতে ইসলামী। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের 2026 সেশনের জন্য নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম, সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের প্রায় 6,500 নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পাশাপাশি জামাতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা ছিলেন অনুষ্ঠানে। 54 বছর ধরে ক্যাম্পাসগুলোতে একটি কালো অধ্যায় রচিত হয়েছিল মন্তব্য করে জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্যাম্পাসের সেই কালো ছায়া পতন ঘটানো পর্যন্ত ছাত্র শিবিরের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কালো অধ্যায় আজকে বিদায় নিতে শুরু করেছে, কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি। এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই, ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে। জামাতের আমির বলেন, আগামী দিনে দেশে ইনসাফের বিজয় হবে। বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী সংগঠন সমূহ এবং দেশপ্রেমিক অন্যান্য সংগঠনকে সাথে নিয়ে সেই ইনসাফের ত্যাগের বাংলাদেশ করতে চায়। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোনো দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোনো রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে জামায়াতের নেতৃত্বে 8 দলীয় জোট ভালো করবে বুঝতে পেরে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। সেখানে আছেন মইনুল হাসান, সরাসরি যাচ্ছি তার কাছে। মইনুল, আমাকে শুনতে পাচ্ছেন? মইনুল, শাহবাগের বর্তমান পরিস্থিতি আমাদেরকে জানান।
শহীদ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকলাব মঞ্চ। আমরা জানি কিন্তু যে জুমার নামাজের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নামাজ শেষ করে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান ইনকলাব মঞ্চের যে নেতাকর্মীরা তারা আস্তে আস্তে এখানে জড়ো হতে শুরু করে এবং এখানে আমরা এখন প্রচুর মানুষ দেখতে পাচ্ছি। তাদের একটি দাবি শরীফ ওসমান হাদিকে হত্যা ঘটেছে সেই ঘটনার বিচারের দাবিতে তারা এখানে অবস্থান করছে এবং যারা আসামি তাদেরকে এখনো ধরা হচ্ছে না, অতি দ্রুত তাদেরকে যাতে আইনের আওতায় নিয়ে আসে সেই জন্য তারা এখানে অবস্থান করছে এবং এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবে যদি তাদের দাবি অথবা সন্ত্রাসীদের যদি এখন পর্যন্ত কোনো ধরার পদক্ষেপ সরকার যদি না নেয় জোরালোভাবে, তাহলে হয়তো তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি ঢাকার বাইরে থেকে ওসমান হাদির যে সমস্ত আছে অথবা ইনকলাব মঞ্চের যারা সদস্য আছে সাধারণ মানুষ আছে তারা কিন্তু রাতের ভিতরে এই শাহবাগে অবস্থান করবে এবং তারা সরাসরি একটি বিশাল অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তারা কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছে যে কোনো মূল্যে হোক ওসমান হাদির বিচারের দাবিতে তারা এখানে অবস্থান করবে যতক্ষণ পর্যন্ত সরকার থেকে কোনো দিক নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে। এছাড়া মৌখিক এবং ভিডিও বার্তায় কোনো বক্তব্য তারা মানবে না। উপদেষ্টাদেরকে আহ্বান করছে তারা যাতে শাহবাগে এসে তাদের সাথে কথা বলে এবং ওসমান হাদির হত্যাকারীদের বিচার করার জন্য যা যা করা দরকার সেই জিনিসগুলো যাতে এই শাহবাগে এসে অবস্থান করে। এবং আশেপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা লক্ষ্য করছি সবাই কিন্তু এখানে অবস্থান করছে, কারণ অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু এখানে অবস্থান করছে। এই ছিল আমাদের সর্বশেষ অবস্থা এবং তারা। মইনুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে যাত্রীবাহী জাকির সম্রাট ৩ ও অ্যাডভেঞ্চার ৯ লঞ্চের সংঘর্ষে ৮ যাত্রী নিহত হয়েছেন। রাত আনুমানিক ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লঞ্চ দুটি গন্তব্যে চলে যাওয়ায় নিহতদের পরিচয় জানা যায়নি। এবারে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬। অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। দেশের পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গ নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে দলের নেতারা বলেন, নির্দিষ্ট ব্যক্তিদের নিরাপত্তায় গানম্যান দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন কঠিন হবে। গণমাধ্যম অফিসে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নস্যাতের চেষ্টা চলছে। সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন এবং অন্যরা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় এলাকায় জঙ্গি গোষ্ঠী আইএসের ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় কয়েকজন আইএস সদস্য নিহত হয়েছে। নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ট্রুথে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, যারা বিশেষ করে খ্রিস্টানদের টার্গেট করে হত্যা করছে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ভোরে এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে নাইজেরিয়া কর্তৃপক্ষ সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। চীনের হেফেই শহরে আকাশ ছোঁয়া ভবনের দেয়াল পরিষ্কার করা হচ্ছে রোবট দিয়ে। চীনা বিজ্ঞান একাডেমির হেফেই ইনস্টিটিউট অব টেকনোলজি উদ্ভাবন করেছে উচ্চতা সহনশীল রোবট। এই রোবটের সবচেয়ে বড় শক্তি তার বুদ্ধিমত্তা। এতে আছে হাই ডেফিনেশন ক্যামেরা ও এআই চিনতে পারার সিস্টেম। এটি নিজে থেকেই কাজের পরিবেশ চিনতে পারে, পরিষ্কারের স্থান বেছে নেওয়া এবং কাজ শেষে সরঞ্জাম গুছিয়ে নিতে পারে। পুরো প্রক্রিয়ায় মানুষের হস্তক্ষেপের প্রয়োজন হয় না। রোবটগুলো দিনে প্রায় 1200 বর্গমিটার জায়গা পরিষ্কার করতে সক্ষম। এই প্রযুক্তি ভবিষ্যতে বিপজ্জনক উচ্চতার নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ারে ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। স্বাদ আর সাধ্যের মধ্যে পছন্দের ফ্ল্যাট ও প্লট বুকিং দিচ্ছেন ক্রেতারা। হাউজিং মালিকরা বলছেন প্রত্যাশা অনুযায়ী তাদের ফ্ল্যাট বিক্রি হচ্ছে। মেলায় থাকছে বিশেষ মূল্য ছাড়ের ব্যবস্থা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রংপুর বিভাগে ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত রোগীদের চাপ বেড়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। 3 দিনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও শিশু বিভাগে 32 জন রোগী মারা গেছেন। মৃত্যুর এ হারকে স্বাভাবিক বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবারে খেলার খবর। বক্সিং ডে টেস্টের প্রথম দিনেই 20 উইকেট, শেষ 2 দলের প্রথম ইনিংস। অস্ট্রেলিয়াকে 152 রানে অল আউট করে মেলবোর্ন টেস্টে দারুণ একটা শুরু পেয়েছিল ইংল্যান্ড। তবে অস্ট্রেলিয়ার বোলারদের বোলিং তোপে 110 রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। তাতে 42 রানে লিড পায় অজিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে 4 রান তুলে দিন শেষ করে স্বাগতিকরা। মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে 45.2 ওভারে অল আউট হয় অস্ট্রেলিয়া। ঘরের মাঠে অ্যাশেজে এর চেয়ে কম ওভারে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে মাত্র 2 বার। সেই দুবারও এই মেলবোর্নে, একটি 1902 সালে, অন্যটি 2010-এ। অজিদের হয়ে সর্বোচ্চ 35 রান করেন নেসার। 45 রানে 5 উইকেট শিকার করেছেন ইংলিশ পেসার জশ টং। বোলিংয়ে জ্বলে উঠলেও ব্যাটিংয়ে ধস সফরকারীদের। লক্ষ্য তাড়ায় নেমে 29.5 ওভার খেলে ইংলিশরা প্রথম ইনিংসে অল আউট হয় 110 রানে। অজিদের হয়ে 4টি উইকেট তুলে নেন নেসার। 46 রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে অস্ট্রেলিয়া। সংবাদ শেষ করব, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দার সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন তারেক রহমান। মুক্তিযুদ্ধে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধের পথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চ্যানেল আই সহ ডিজিটাল প্ল্যাটফর্মে তারেক রহমানের দেশে ফেরার ভিউ 30 কোটি, ওয়াচ টাইম বা দেখার সময় 60 কোটি মিনিটেরও বেশি। বেকার ভাতা নয়, কর্মসংস্থান নিশ্চিতে জামাতের ঘোষণা। ছাত্র শিবিরের সম্মেলনে শিক্ষাঙ্গন থেকে 54 বছরের কালো ছায়া সরানোর আহ্বান। চাঁদপুরে মেঘনা নদীতে জাকির সম্রাট 3 ও অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ধাক্কায় 8 যাত্রী নিহত। ঘন কুয়াশায় দুর্ঘটনা বলে প্রাথমিক ধারণা। এবং নানা বিতর্কে সিলেটে মাঠে গড়ালো বিপিএলের দ্বাদশ আসর। উদ্বোধনী দিনেই নাজমুল শান্তর সেঞ্চুরিতে স্বাগতিকদের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের জয়। এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। চাচা, শীতে হাত ও ঠোঁট একদম ফেটে গেছে, একটা তেল দেন না। একটু দাঁড়াও। আর ফাটা গোড়ালির জন্য গ্লিসারিন। আচ্ছা। ঠোঁট, পা আর স্কিন, ব্যাস ভ্যাসলিন। এটা 4-in-1। এতে আছে 100% পিওর জেলি, যা স্কিনকে ময়শ্চারাইজ করে, ফাটা ত্বককে করে কোমল। ঠোঁট, পা, স্কিন, ব্যাস ভ্যাসলিন।